হ্যালো সকলকে, সবাই কেমন আছো? এখন চলে এসেছি বেলঘড়িয়ার বাজার কলকাতাতে একটা টি শার্ট কিনতে। বাইরে আজকে প্রচুর গরম। আমি প্রেস ক্লাব কলকাতার অপোজিট ফুটের একটা মাঠে ভুল করে চলে গিয়েছিলাম প্রথমে। লাগাম এটা দেওয়া দরকার হয় আর কি, যার জন্য যারা সাধনার পথে চলেন তারা আবার বলেন যে মন চলো নিজ নিকেতনে। ওই নিজ নিকেতনের সন্ধানটা পেলে বোধহয় মন একটা জায়গায় পৌঁছে, সেটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেটা একটা খুব গম্ভীর সমস্যা হিসেবে দেখা দিচ্ছে বারে বারে, সেটা হচ্ছে বিশেষ করে একটা খুব যুবা বয়সে, তরুণ বয়সে ওই যে মনের একটা অস্থিরতা, খটখটানি, আবেগটা পজিটিভও হয়, ইতিবাচকও হয়, নেগেটিভও হয়, নেতিবাচকও হয়। কিন্তু সেই আবেগটাকে একটা কোথাও না কোথাও মানে যেটা আমরা আবেগ তাড়িত হয়ে অনেক কিছু করে ফেলি, সেটা ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে, তাকে একটা কোনো না কোনো ভাবে লাগাম দেওয়া দরকার। ওই ভারসাম্যটা চলে গেলে সেই সমস্যাটা ক্রমশ বাড়তে থাকে, যেটা আমাদের সমাজে আজকাল খুব বেশি করে দেখা যাচ্ছে। আজকে একটা ডাইভার্স ফিল্ড থেকে নানান গুণী এবং কৃতি মানুষজন আছেন। শুভ সন্ধ্যা। যদি এখনো সন্ধ্যা হয়, বেসিক্যালি মেন্টাল হেলথের আমাদের মন নিয়ে কাজ। মন কি বলছে, এবার মন তো অনেক কিছু বলে, যেরকম আমাদের মডারেটর সাহেব বললেন, মনের অলি গলিকে ভালো করে চিনে জেনে আমরা যে অ্যাওয়ারনেস বলছি থ্রু এডুকেশন, তার আগে বোধহয় প্রয়োজন নিজেকে ভালো করে জানা। নিজের মনকে যদি ঠিকঠাক জানতে পারি, তবেই তো আমরা অন্যের মনের হদিশ পাবো। আমি যদি নিজে কনফিউজ থাকি, কি চাই, কি করব, সেটাই যদি আমার নিজের ব্যক্তি সত্তার মধ্যে যদি কনফিউশন থাকে, তাহলে অন্য একজন ব্যক্তি সত্তাকে বোঝা কোথায় একটু ডিফিকাল্ট হয় বলে আমার মনে হয়। তাই এই যে ক্রিয়েটিং অ্যাওয়ারনেস থ্রু এডুকেশন, এইটার জন্য প্রত্যেক ব্যক্তিকে নিজের মনকে ভালো করে জানতে হবে। শুধু জানা নয়, নিজের মনকে ভালো করে চিনতে হবে। তখন কিছু দাদা, অযাচিত দাদাও ছিল, আর তারা অনেক কিছু বলে দিত যে এইখানে তুমি গাড্ডায় পড়বে, এখানে 99, এখানে সাপ আছে, এখানে সিঁড়ি আছে। পরবর্তীকালে আমি দেখছি যে আমি যত বড় হচ্ছি আর আমার পথ যত ছোট হয়ে যাচ্ছে বয়সে, তখন আমি আর সেরকম দাদা পাচ্ছি না। স্কুলে গেলাম, তখন একটা টাউনশিপ, জামশেদপুর, হ্যাঁ রাহুল দা সব বাড়িয়া হ্যাঁ না, একটা চলতো মিস্টারজি, দাদা ভাই, এরকম ভাবে জীবন চলতো। পরে আমি যখন পিডব্লিউসি এবং আইবিএম, তখন আমার একটা সিরিয়ালের কথা একটা ছেলে বলেছিল, দেবাশিস, যে রাহুল দা একটা জুনুন দেখেছো তুমি? মনে আছে? জুনুন হতো, জুনুন জুনুন বলছে অনেক, হ্যাঁ সিরিয়াল, অনেকগুলো বাড়িতে আলো আলো জ্বলে আছে, কিন্তু আসলে কেউই ওই বাড়িগুলোর মধ্যে খুশি না। সবাই মনে হচ্ছে একটা প্রদীপ জ্বালিয়ে বসেছে, মনে হচ্ছে খুব মজা হচ্ছে, পার্টি হবে, কিন্তু সবাই খুব একা। তবে এমএনসির যে জীবন, তখন এই মেন্টার, বাদী, স্টোরি টেলিং, এগুলো আমাদের উদ্ভাব করতে হয়, কারণ এগুলো কোথাও একটা হারিয়ে যাচ্ছে। আগে তো দরকার ছিল পাড়ার কাকা দাদা, আমি যখন প্রথম সিগারেট খেয়েছি, 3 পয়সার মুক্তি বলে একটা সিগারেট, 4 দিনের থেকেও সস্তা, আমরা ইন্টারলিতে থাকতাম। একটা পাড়ার দাদা প্রথমে হাতের বন্ধ থেকে মুক্তি খেয়েছি, যেমন বুকের রক্ত জল হয়ে যায়, ফট করে একটা চট, তখন আমি 1975 এইটে পড়ি। তো সেই ধরনের দাদা বা সমাজের শিক্ষক তো আর নেই। এখন যদি কেউ মারে তাহলে পুলিশ কেস হয়ে যাবে। তাই জন্য আমি যেটা দেখছি ওভারঅল, যে একটা শিক্ষা এবং শিক্ষক এর প্রয়োজন আছে, এবং যত তাড়াতাড়ি হয় তত ভালো। আর আজকালকার শিশুরা অনেকটা নিজেরাই শিখে যায়, অনেক গ্যাজেটস আছে। আমাদের সময় একজন ছিল, মানে হাদা মোদা টাইপের আমরা ছিলাম, তো একটা লোক ছিল বাপি, বাপি আর লিপি। তো লিপির প্রতি আমার একটু দুর্বলতা ছিল, আমাদের পাশ বাড়িতে থাকতো, একটু বললাম আর কি। তো বাপি অনেক নিচে কথা বলতো, একটা প্লেন ওপর দিয়ে যাচ্ছে, খুব আওয়াজ করতো, আমরা ইন্টারভিউতে থাকতাম মধ্য কলকাতা, হ্যাঁ করে প্লেন যাচ্ছে, যে মানে বাপি দেখো প্লেন যাচ্ছে, হ্যাঁ ক্যাপ্টেন বোস খুব রাফ ফ্লাই করছে। তো এটা যে মিছে কথা বোঝার উপায় ছিল, সত্যি ক্যাপ্টেন বোস তো রাফ ফ্লাই করছে। অনেক কিছু কল্পনক ছিল, অনেক অনেক কিছু তার মধ্যে ভালো ছিল। অনেক, যেমন অনেকগুলো নাম আপনি আর শুনবেন না, স্বপন, স্বরাজ, সুভাষ, এইসব নাম আজকাল আর কেউ রাখে না।
অনেক সময় এরকম নাম কিছু পাওয়া যেত। আমরা প্রত্যেকদিন যদি নিউজ দেখি, আর্টিকেলস পড়ি, আজকেও আই থিঙ্ক আমি লিখেছি যে স্টুডেন্টস যেভাবে ডিপ্রেশনে যাচ্ছে, অ্যাংজাইটিতে যাচ্ছে, যেভাবে আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে, ফিউচারে কি করা উচিত কি না, প্রত্যেক দিন এটা নর্মাল নিউজ আমাদের জন্য হয়ে গেছে। আর সেটা শুধু থেরাপিস্টের জন্য চিন্তার ব্যাপার নয়, বাট প্যারেন্টস, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, আর যে কমিউনিটি ম্যাম নিয়ে বললেন, ইটস আ কমিউনিটি কনসার্ন। স্টিগমা যতই আমরা রিডিউস করার চেষ্টা করি না কেন, আমাদের এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ডিসকাশনস খুবই ইম্পর্টেন্ট লাগে, যাতে আমরা নর্মালাইজ করতে পারি কিভাবে আমরা ঘরে ঘরে হেল্প করতে পারি। এখানে জাস্ট একটা ছোট্ট আমি এক্সাম্পল দিয়ে বলতে চাই। 16 বছরের একটা মেয়ে আমার কাছে সামনে সেশনে এসেছিল, কনফিডেন্সিয়ালি রাখছি। সেশনের পর ওনার মা বাবা আমার সাথে কথা বলে যে ম্যাম, ওর থেরাপি কেন দরকার, টিচারদের সাথে ডিসকাশন কেন দরকার, আমাদের সমাজে সব কিছুই ছিল, এত তো অপরচুনিটি আছে, এত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, তাহলে থেরাপি কেন? তখন এই স্টেটমেন্টের থেকে আমরা বুঝতে পারি যে আমাদের গ্রাউন্ড লেভেল এডুকেশন কতটা ইম্পর্টেন্ট। আর গ্রাউন্ড লেভেল মানে শুধু বাচ্চাদের উপর ফোকাস করলে হবে না, প্যারেন্টসদের সাথে হাতে জোর দিয়ে এডুকেশনাল সিস্টেমের সাথে আমরা কীভাবে আরও সাপোর্ট দিতে পারি, একটা অলরাউন্ড হোলিস্টিক ডেভেলপমেন্ট করতে হবে। আশা করি সেই ডিসকাশনটা আমরা আরও বেশি করে হেল্প করতে পারবো, যে কী ব্যারিয়ার্স আছে, কীভাবে আমরা ইনোভেটিভ টেকনিক দিতে পারবো। জাস্ট এটাই বলবো, একটু ওপেন মাইন্ড রাখা খুব ইম্পর্টেন্ট। অনেক মেবি ডিসকাশন হতে পারে যেটা অ্যাজ এ হিউম্যান বিং আমরা যেরকম বিলিফ সিস্টেমে আছে একটু ধাক্কা লাগতে পারে, কিন্তু কনভারসেশন না করলে আমরা স্টিগমা কমাতে পারবো। আমি মনে করি আমি একেবারে ভারতবর্ষের সাধারণ মানুষ তাদের প্রতিনিধি হয়ে বলবো, কারণ আমি একটা সরকারি স্কুলের মডেল হিসেবে পড়াই, 28 বছর আমি পড়াচ্ছি। তো আমার জার্নিটা এই ওপেনিং স্টেটমেন্ট হিসেবে খুব ছোট্ট করে একটু বলবো, তারপর তো আলোচনা হবে। আমার চাকরি জীবনে প্রথমে একেবারে, আমিও তখন নেহাতি ছেলে মানুষ, একটা ইংরাজি মাধ্যম স্কুলে পড়ানোর সুযোগ আমার হয়েছিল। তো সেখানে বেশিরভাগই ধনী পরিবারের ছেলেমেয়েরা আসতো, তাদের অনেক রকম উদ্ধত আচরণ, অ্যাটিটিউড প্রবলেম, ক্লাস গুলিয়ে দেওয়া, গন্ডগোল করা, এসব নানা রকম ইস্যু দেখে আমি সেই ছোট সর্বরই মনে করতাম যে এরা বড়লোকের একেবারে উচ্ছন্নে যাওয়া ছেলে মেয়ে, আচ্ছা মতো ধোলাই দিলে, শাসন করলে একদম ঠিক হয়ে যাবে, শাসনের অভাবে এদের এই অবস্থা। তো ক্লাস 8-এর ক্লাস টিচার থাকাকালীন একটি ছেলে হঠাৎ স্কুলে হার্ড ড্রিঙ্কসের বোতল সমেত ধরা পড়ে। তখন তার সাসপেনশন, তাকে সাসপেন্ড করা হবে, মা বাবাকে ডাকা হয়, বকা বকি। তার মধ্যে দিয়ে উঠে আসে একটা ক্লাস 8-এর বাচ্চা ছেলে ভয়াবহ পারিবারিক পরিস্থিতি। আমি এটা 1999 সালের কথা বলছি। তখন প্রথম আমি ওই কাউন্সেলিং শব্দটার সাথে পরিচিত হই, প্রথম জানতে পারি যে ছেলেটির অপরাধ খুব একটা নয়, ওর কাউন্সেলিং লাগবে। এরপরে চাকরি পরিবর্তন করে আমি 17 বছর গ্রামে পড়াতে চলে যাই। সেখানে গিয়ে সম্পূর্ণ বিপরীত চিত্র, অসম্ভব জীবন সংগ্রাম, খেতে পায় না বাচ্চারা ঠিক করে, দীর্ঘ গ্রামের কাদা রাস্তা পার হয়ে স্কুলে আসে, তাদের কাছে মানসিক স্বাস্থ্যটা একটা বিলাসিতা। কিন্তু আমরা টিচাররা খেয়াল করি যে অসম্ভব মেধা থাকা সত্ত্বেও যখন তাদের মুখোমুখি কোনো প্রশ্ন করা হচ্ছে বা পারফর্ম করতে বলা হচ্ছে, তারা একেবারে নিশ্চুপ, একটা কথার উত্তর পর্যন্ত দিতে পারছে না, হাতটা কাঁপছে, গুরুতর আত্মবিশ্বাসের অভাব। তখন আবার সেই জায়গাটায় ফিরে যাওয়া। তারপর ধীরে ধীরে এত বছরের মধ্যে বিদেশের যে গল্পগুলো শুনেছি, গত সপ্তাহে আমার স্কুলে সেই রকম দেখা যায়। মোবাইল হাত থেকে কেড়ে নিয়েছে বলে মা বাবার বিরুদ্ধে 100 ডায়াল করে পুলিশ ডেকে এনে মেয়ে, বাবা এবং মা যথোপযুক্ত ব্যবস্থা করেছে, তার হাত থেকে সেলফোন কেড়ে নেওয়া হয়েছে বলে। প্যান্ডেমিকের সময় আমার দুটি ফুটফুটে মেয়ে বিভিন্ন রকম কারণে আত্মহত্যা করে চলে যায়। থ্যালাসেমিয়া স্ক্রিনিং করাতে গিয়ে স্কুলে দেখা যায় একটি মেয়ে ক্যারিয়ার আইডেন্টিফাইড হয়েছে বলে অসম্ভব মেন্টাল ট্রমায় ক্লাস 9-এ পড়াশোনায় ছেড়ে দেয়। আমরা হাজার চেষ্টা করেও তাকে ফিরিয়ে আনতে পারি। তাহলে সেই 1999 সালে সর্বরী আর এই সর্বরীর আকাশ পাতাল তফাৎ। এখন আমি প্রাণপণে বুঝতে পারি যে এই মানসিক স্বাস্থ্যটা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের জেনারেশনের অনেকেই বা তার আগের জেনারেশনের অনেকেই মনে করে থাকেন যে এগুলো সব বাড়াবাড়ি, নাটক, আচ্ছা মতো বললে বা একটু বুঝিয়ে বললে নিজেরাই ঠিক হয়ে যায়।
আসলে প্রত্যেক জেনারেশনের চ্যালেঞ্জ কিন্তু আলাদা আলাদা হয়। আমাদের জেনারেশনের চ্যালেঞ্জ যা ছিল, এই জেনারেশনের চ্যালেঞ্জ পুরো আলাদা। সুতরাং সেই দিকে খেয়াল রেখে আধুনিক আমরা তখনই হতে পারবো যখন সময়ের দাবিতে নিজেদের মানিয়ে নিয়ে এই মানসিক স্বাস্থ্যের ব্যাপারটাকে আমরা প্রথমে নিজেরা মেনে নিতে পারবো। মেন্টাল হেলথের এবছরের থিম হচ্ছে অ্যাওয়ারনেস টু অ্যাকশন। সুতরাং এখন আমাদের এই চিন্তা ভাবনার পরে কাজ করার সময় এসেছে বলে আমি মনে করি। মেন্টাল হেলথ আগে খুব স্টিগমেটাইজড ছিল, এখন মেন্টাল হেলথ অনেক রকম ভাবে ইমপ্রুভ করছে, যেটার ফার্স্ট সাইন হচ্ছে দ্যাট উই আর সিটিং হিয়ার ইন দিস রুম এন্ড টকিং অ্যাবাউট ইট, which in itself is a very big step towards acknowledging mental health issues that students face. এখনকার দিনে যে মেন্টাল হেলথ ইস্যুস গুলো আছে, they are very different in the way that a lot of teenagers face a plethora of mental health issues, a lot of which we ourselves do not understand. মা বাবার জন্য বোঝাতো আরো অনেকটা ডিফিকাল্ট। যেমন এখন আমি কলেজে থার্ড ইয়ারে পড়ি, ফাইনাল সেমে। তো যখন আমি স্কুলে ছিলাম আমার অনেক রকম মেন্টাল হেলথ ইস্যুস হতো। তো মা বাবাকে বললে সব থেকে আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে ফোন কল ইউজ করো, ভীষণ ফোন ইউজ করো বলে তোমার এত রকম সমস্যা। আমাদের সময় তো ছিল না। To understand the gap that there is between our parents' generation and our generation, it is very important to also inculcate mental health as a topic in school, not just for students but also parents to understand যে সবকিছু ফোনের জন্য বা রাতে লেট শোয়ার জন্য হয় না। A lot of times we blame these due to lifestyle problems, যে তুমি সকালে দেরি করে উঠছো, রাত্রিবেলা দেরি করে ঘুমাতে যাচ্ছ। These can be side effects also for a lot of mental health issues like depression, social anxiety বা body image issues, যেগুলো আমাদের এই যে টিনেজার্সদের হয়ে থাকে। As a student of psychology, আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি। আমি যেটা সব থেকে বেশি দেখি সেটা হচ্ছে আমাদের বয়সী মেয়েরা বা ছেলেরা বা যারা স্কুলে আছে, what they face the most is the lack in acknowledgement, যে কেউ তাকে দেখে বলুক যে হ্যাঁ কিছু একটা সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি, let's seek professional help. A lot of times the journey from understanding and accepting কিছু একটা প্রবলেম আছে to seeking help is so long that a lot of people lose the fight before they can seek any sort of professional help. So I think as our students, as our teenagers, we need to have a more comfortable space to be able to speak about what we are going through, and parents to create a space where we can feel like we can open up to them and it will not be deemed as being lazy. অনেক সময় আমরা শুনি এটা যে কিছু না, এসব কিছু হয় না, এগুলো নিয়ে এত ভাবনা চিন্তা করো না, এগুলো নিয়ে ভাবছো বলে হচ্ছে। বাট ভাবছি বলে কি সত্যি হচ্ছে না, হচ্ছে বলে ভাবছি। So to understand and differentiate between what really needs help is very important, I feel. And as students, mental health should be a part of curriculum, just similarly the way we study home science, sociology, maths, economics, any other subject. I think mental health is equally important. তোমার মন বলবে যে আমি তো চাই আমার মা বাবা একসঙ্গে থাকতে। I really want the love of my parents. I don't want to be neglected. I don't want to feel neglected. There's that selfish part of yourself, but is it truly selfish? And then there's the other part that, you try to think rationally. No, it's fine, maybe they need some space apart. But among all of these thoughts, emotions and rationalization, they don't often go together. Your emotions take over, or you might not be able to properly reason. So I'd say being aware is very important, and to be aware you need to be educated. Not just, education as in like anything of the basic structure we know right now, but properly talking and discussing. Because often, as she said, we might hesitate to go and speak to our parents
So the first person or anyone we often go and speak to is our friends. But the fact is, if our friends also do not know what to do, then it's a dead end. And to remove that dead end, I think that this discussion, this panel is very, very important. And yeah, that's I'd like to end with that. Thank you. আমি আমার স্কুলের কথা দিয়েই বলতে চাই। 2017 সালে প্রথম সন্দেশ রোটারি হয়ে আমার স্কুলে যান, তারপর 2025-এ আমরা স্কুলে মাইন্ডওয়েল ক্লাব খুলতে পেরেছি। তো আমার দুটো মেয়েকেও স্টুডেন্টকেও আজকে আমি নিয়ে এসেছি আজকে এই কথাগুলো শোনানোর জন্য ওদেরকে। তো আমার স্কুলের চিত্রটা এরকম, প্রথমের দিকে সবার ওদের মতনই যখন মেন্টাল হেলথ ইস্যু নিয়ে ওরা কথা বলতে চাইতো বা রাদার কারো সমস্যা দেখে আমরা বুঝতে পারতাম যে ওর কোনো সমস্যা হচ্ছে, বারবার জিজ্ঞাসা করে প্রশ্নের উত্তর পেতাম না, ঘুরিয়ে যেত না, কিছু হয়নি। সেখান থেকে এখন কিন্তু আমরা এই কয়েক বছরে আমার স্কুলে সেই জায়গাটাতে আসতে পেরেছি যে মাইন্ডওয়েল ক্লাবের সদস্যরা বলছে, বড়রা এসে, যে বর্গে ক্লাস 8-এর একটি বাচ্চার আমার মনে হচ্ছে কাউন্সিলিং লাগবে, সন্দীপ স্যারকে কি একবার ডাকা যায়? তো সচেতনতা কিন্তু অনেকটা জায়গা নিয়ে যেতে পারে। আমরা এমন একটা দেশের বাসিন্দা, গর্ব করেই বলি বা লজ্জাতেই বলি, 140 কোটির ওপরে, যেখানে খাদ্য, অন্ন, বাসস্থান এগুলোর চাহিদা মিটিয়ে মেন্টাল হেলথ নিয়ে যদি সরকারের কাছে নতুন করে এখনই কোনো পদক্ষেপ চাই, বিলাসিতা এটা এই ধরনের একটা আওয়াজ, যে এটা একটা বিলাসিতা। মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের দেশে এক্ষুনি কাজ করার মতো কোনো অবস্থান নেই। এইখানেই রোল প্লে করতে পারে স্কুল যদি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বসে আছে। দিদিমণিরা তো আলোচনা করবেন, ছোট ভাইটি যেমন বললো যে বন্ধুকে বললেও কোনো সমাধান না হয়, তখন কি করবে? তো সবসময় প্রফেশনাল হেল্পের দরকার হয়, ধাপে ধাপে এগোতে হবে। প্রথমে বলবো, তারপর আন্টিকে, না হলে স্কুলের কাউন্সিলরকে। এইভাবে একদম ওদের মনের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া যায় যে তোমার সমস্যা নিয়ে তুমি যদি আমাদের কাছে আসো, সেটা দুর্বলতা নয়, ওটা তোমার একটা খুব স্ট্রং পয়েন্ট। আমরা কিন্তু এটা সবসময় ভাবি যে আমার যদি মেন্টাল হেলথ ইস্যু থাকে তাহলে বোধহয় ওটা আমার চরিত্রের একটা দোষ, আমার দুর্বলতা, আমার ভেতরের কোনো ত্রুটির জন্য বোধহয় এরকম হচ্ছে। যেমন এই বোন বললো যে আমার মায়ের ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে আমরা যখন কিছু বলি প্রথমেই হয় তুমি রাত যাচ্ছ কেন, তুমি ফোন দেখছো কেন, সেরকম হচ্ছে। আমি একজন মা হিসেবে ওরই প্রায় মায়ের মতো বলতে পারি যে মেন্টাল হেলথের প্রথম ইস্যু কিন্তু তোমাকে পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম, এক্সারসাইজ এবং ধ্যান, এটাকে কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। মা বাবা যখন এটা বলছেন তখন সবসময় ভুল বলছেন না। আবার এটাও নয় যে কেবলমাত্র মোবাইল দেখছি আর রাত যাচ্ছি বলে ওই ইস্যুটা হচ্ছে। আমি হিন্দু হতে পারি, আমি মুসলিম হতে পারি, আমি ছোট হতে পারি, আমি বড় হতে পারি, আমি রাজনীতিক হতে পারি, সাদা কালো যে কেউ হতে পারি। কখন যে কার মানসিক সমস্যা হবে আমরা কেউ জানি না। আমি এখান থেকে বাড়ি ফিরে গিয়ে প্রচন্ড রকম হতাশায় গভীরে ডুবে যেতে পারি। আমি এটা দেখেছি, এমন হতাশা যে বাচ্চাটি সকালে বিছানা থেকে উঠে তার সবচেয়ে প্রিয় কাজ সেইটা করার মতো মনের ইচ্ছেটাও তার আর নেই। তাহলে সে সেটা কখনো ইচ্ছে করে করতে পারে না, সেটা তার একটা অসুখ, যেটাকে সারিয়ে দিতে হবে। ভালোবেসে কাউন্সিলিং করে না হলে প্রফেশনাল হেল্প নিয়ে করতে হবে এবং অবশ্যই কারিকুলামের মধ্যে ঢোকাতে হবে। এখানে একটা জিনিস বলি, ন্যাশনাল এডুকেশন পলিসি, কারিকুলাম, কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার, আমরা এরকম প্যানেল ডিসকাশন করে নিশ্চয়ই তাদের কাছে বার্তা পৌঁছবো। কিন্তু এই যে এতগুলো মানুষ প্রত্যেকে আছি, আমি প্রতিষ্ঠানের প্রধান, ছোট ছোট করে আমার স্কুলে যে স্টেপ গুলো নিতে পারছি, বাড়িতে নিতে পারছি, এইগুলো করে কিন্তু শুরু করতে হবে, তারপরে একটা বড় কিছুর দিকে এগোতে হবে। প্রথমেই যে সরকার একটা কারিকুলাম চেঞ্জ করে কাউন্সিলর প্রত্যেকটা স্কুলে দিয়ে যাবে, এটা কিন্তু অনেক বেশি প্রত্যাশা করা, এবং চাইলে হবে। আমার স্কুলে কিন্তু ছোট্ট করে আমি দেখেছি এটা সম্ভব, এবং অবশ্যই ছোট্টবেলা থেকে মেন্টাল হেলথের কথা বারবার বলে তাদের সচেতন করলে তবে কিন্তু এই সমস্যাটার সমাধান সম্ভব। থ্যাংক ইউ। তুমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে এত লোকজন যে আমরা আছি, আমি যে গ্রাউন্ড লেভেলের কথা বলছি, যে একদম বেসিক মানে শুধু প্যারেন্টসও না, ফ্রেন্ডস হোক, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স হোক, সেখানে আমরা সাইকো এডুকেশন ওয়ার্ডটা খুব ইউজ করি। সাইকো এডুকেশন বলতে যে নর্মাল মেন্টাল হেলথ সাইন সিমটম কি হতে পারে। আমরা যখন
হেলথের সাইন সিমটম এত বেশি করে ট্র্যাক রাখি, একটু কিছু হলেই ডক্টরের কাছে চলে যাই, ব্লাড প্রেশারের মেশিন আছে, বাইরে থার্মোমিটার আছে, সব কিছু আছে, কিন্তু মেন্টাল হেলথ ট্র্যাক রাখার কিন্তু কিছু ডিভাইস কি আমরা টুলস ডিসকাসই করি না। সিম্পল সিম্পল জিনিস আছে যেটা আমরা কিন্তু আগেকার দিনে খুব করতাম, একসাথে বসে জিজ্ঞাসা করা কেমন আছো, কিছু দরকার লাগবে, ফ্যামিলি মেম্বার্স কিন্তু আছে তোমার সাথে হেল্প করার জন্য। বাট আনফর্চুনেটলি আমরা জয়েন্ট ফ্যামিলি সিস্টেম স্ট্রাকচার চলে যাচ্ছে, সেটা আমাদের মানতে হবে। নিউক্লিয়ার ফ্যামিলি প্রচুর আছে, ফ্যামিলিতে ডুয়াল ইনকাম আছে, তাই মা বাবা টাইম দিতে পারছে না, আর বাচ্চারা আনফর্চুনেটলি এত বেশি রিসোর্সেস এদিক ওদিক আছে, মানে ইন্টারনেট এখন তো হাতের কাছে, তো যা চাইবে সব জায়গা থেকে ইনফরমেশন পেতে পারে, বাট ইনফরমেশনটা কি ভালো করে মানে ফাইল করে সাইন্টিফিকলি আছে নাকি সেটা কেউ দেখছে না। যা করছে দেখি বলা হচ্ছে মেবি আমার অ্যাংজাইটি, মেবি আমার ডিপ্রেশন, আর সেখানে প্যারেন্টসের এডুকেশন না থাকলে আর স্কুলে যদি সাপোর্ট না থাকে, তাহলে লাইক দে মেনশন দ্য ইয়াং কিডস আউট হিয়ার যে দ্য ফাইট উইল বি টু লেট। তো পলিসিজ আমরা বানাতে থাকবো, গভর্নমেন্টের কাছে আমরা প্লি করতে পারবো, কিন্তু আমরা ঘরে বসে কি করতে পারি সেটা কি ইম্পর্টেন্ট। সেটা সাইড থেকে এসিএল বলে সোশ্যাল ইমোশনাল লার্নিং আমাদের এখন স্ট্রাকচার ধীরে ধীরে শুরু হয়েছে, যেটা স্কুল লেভেলে করা হচ্ছে, নার্সারি স্কুল থেকে করা হচ্ছে, যেখানে আমরা ক্লাস শুরু হওয়ার আগে একটু মাইন্ডফুলনেস, একটু পজিটিভ অ্যাফার্মেশন, একটু জিজ্ঞেস করা যে কারেন্টলি তোমরা কি ফিল করছো, খুব সুন্দর সুন্দর ইমোটিকন, ফোনে যে ইমোটিকন পাওয়া যায় বাচ্চাদের ওটা দিয়ে দেখি যে আচ্ছা তুমি কোনটা ফিল করছো আজকে, সেই হিসেবে ছোট ছোট লেসেন্স আর কারিকুলামে অলরেডি অ্যাড করা হয়েছে। কিন্তু যেটা ম্যাম রেজানি ম্যাম বলছেন যে ভেতরে আগে দেখতে হবে। আমরা যদি সারাক্ষণ বাচ্চাদের এটা দেখাই যে শারীরিক আর মানসিক কোনো তোমার কষ্ট হতে পারে না, আমাদের দেখা আমরা কত কষ্ট করেছি, এটা যদি বারবার আমরা বাচ্চাদের বলতে থাকি, তখন আমরা কিন্তু তাদের এটাই শিক্ষা দিচ্ছি ইমোশনস দে ডোন্ট এক্সিস্ট, শুধু থটস এক্সিস্ট করে, শুধু আমরা যা শিখেছি প্রিন্সিপাল সেটা এক্সিস্ট করে। তো এই ওয়ান্ডারফুল কনভারসেশন করা খুব ইম্পর্টেন্ট। প্রচুর মুভিজ আছে, টিভি সিরিজ আছে, আপনাদের বাচ্চারা অলরেডি দেখছে, টিনেজার চিলড্রেনরা দেখছে, তাদের সাথে ডিসকাশন করুন, তাদের সাথে এটা ডিসকাশন করুন যে জেনারেশনাল গ্যাপে আমরা কিভাবে হেল্প করতে পারি। একটা ছোট কথা বলবো, আশা করি কাউকে আমি আঘাত দিতে চাই না, ফিজিক্যাল হেলথ যেমন জেনেটিক আছে, মেন্টাল হেলথও কিন্তু জেনেটিক, এটা কেউ মানতে চাইবে না। যখন প্যারেন্টসদের আমরা এডুকেশন দিই, আমরা তাদের ট্র্যাক করি, তাদের যখন অ্যাংজাইটি ডিপ্রেশন পাই ফ্যামিলি হিস্ট্রিতে, যখন আমরা এটা বোঝানোর চেষ্টা করি, কমপ্লিট ডিনাই, অ্যাবসলিউট অ্যাভয়েডেন্স, মানতেই চাইবে না। না, এনভায়রনমেন্ট নিশ্চয়ই মোবাইল, নিশ্চয়ই ভুলভাল বলবেন, নিশ্চয়ই ভুলভাল ক্লাব, জেনেটিক মেন্টাল হেলথগুলোও আছে। আপনি আজকে যদি আপনার ফ্যামিলিতে ফেরত যান, সবার সাথে কথা বলতে শুরু করুন, কিছু না কিছু বেরোবে, প্যাটার্ন বেরোবে, বাট আমরা এটাকে মাস্ক করেছি। মাস্কিং মানে আমরা এটাকে হাইড করে গেছি, কারণ যেটা ম্যাম বললেন মেবি ইটস এ ক্যারেক্টার উইকনেস, মেবি এটা ফ্যামিলি রেপুটেশনে খারাপ হতে পারে। এই ডিসকাশনগুলো আমাদের দরকার বাড়িতে বসে, কাউন্সিলের কাছে গেলেও কোনো লাভ নেই, গভর্নমেন্ট পলিসি বানিয়েও কোনো লাভ নেই, টিচারদের বলেও লাভ নেই, কারণ একটা ক্লাসে একটা টিচারের কাছে 30 থেকে 40 স্টুডেন্ট ইফ নট মোর আছে, সবাই এক্সস্টেড। প্যারেন্টসরা এসে টিচারদের বলছে, প্যারেন্টসরা এসে আমাদের বলছে, বাচ্চারা এসে আমাদের বলছে, তাকে আমরা কিভাবে হেল্প করতে পারি। এই ডিসকাশনগুলো যদি আপনার ছোট বয়স থেকে করেন তাহলে খুব হেল্প করবে। আমরা ভাবি একটা বয়সের পরে ডিসকাস করা উচিত, এটা একদমই ভুল কথা। 6 থেকে 7 বছর বয়সের বাচ্চাদের কাছে যদি মোবাইল থাকে, আমরা তাদের কিভাবে এক্সপেক্ট করতে পারি যে ওদের ম্যাচুরিটি নেই? ওদের ম্যাচুরিটি আছে, আমাদের থেকে বেশি ম্যাচুরিটি আছে। আমরা তো বাচ্চা ট্যাগ করে দিই, ওখানে আমরা যুদ্ধ হেরে যাই যে ইউ ভার্সেস আস, তোমরা ডিফারেন্ট জেনারেশন, আমরা ডিফারেন্ট জেনারেশন। এই ছোট ছোট সাইকো এডুকেশন যদি আমরা একটু হেল্প করতে পারি, গভর্নমেন্ট পলিসি যেরকম বললাম টিচার সব আছে, কিন্তু ইট স্টার্টস ফ্রম হোম, ইট স্টার্টস ফ্রম যেখানে বাচ্চা খাচ্ছে, সেটা হস্টেল হোক, সেটা মা বাবার সাথে হোক, সেটা কাকু কাকিমার সাথে হোক। আর এই কনভারসেশনটা যারাই শুনছেন সেটাকে আপনার পারলে আরও এটাকে স্প্রেড করুন যে দেয়ার ইজ আ থিং কল্ড জেনেটিক মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস। সব কিছু এনভায়রনমেন্টাল হয় না, সব কিছু ফিজিক্যাল হেলথেও হয় না। জীবন করার শীর্ষেন্দু প্রথমে থেকে এখন আজকের শীর্ষেন্দু না, তারা কিন্তু মনের ভেতরটায় ঢুকতে পারে। অলোকেন্দু বোধনিকেতন বলে একটা জায়গা মানিকতলায় ছিল, কাপুরগাছিতে, অনেকের মনে থাকবে, বা মনোবিকাশ বাইপাসের ওপরে। তো এগুলো আমার চোখে পড়তো, এখন যেমন মানে একটা হাউস হোল্ড ম্যালেরিয়ার মতন হয়ে গেছে, বিষণ্ণতা,
লোকে আত্মহত্যা করছে, লোকে অ্যাংজিওলেটিক খায়, লোকে রাত্রে ঘুমায়, কারণ তারা একটা কর্ম করে তার আবার কাজে নামতে হবে। এখন আমি যদি একটা প্রমোশন দিল না বা একটা বস ভালো না, তো এটা কর্পোরেটে নাকি তো এটা আমি দেখেছি যে দিস ইজ দ্য রিয়ালিটি। আর বস ভালো পাওয়া মানে সে বস কোনো কাজের না, খারাপ বস ভালো বস, এটা আমরা বলি আরে ভীষণ খারাপ, মুখ খারাপ, কিন্তু ইনক্রিমেন্টটা ওই সবচেয়ে বেশি ওটুকুই দেবে, মানে মানুষটা কিন্তু ভালো। আমি অনেকটা আমি আর বলছি না যে আমাদের প্রেজেন্ট কন্ডিশনও তাই, যত খারাপ তত ভালো। আর যে ভালো সে ঘোড়া নির্বিষ, তাকে দিয়ে কোনো ব্যক্তিগত তোমার উন্নতি হবে না, সে ভালো পিঠে হাত বুলিয়ে দেবে, খুব ভালো পড়া, তুই যে পড়ছো না ফাটায় দিচ্ছে, কিন্তু সে আপনাকে কোনো আর্থিক যে বাজে বস যে গালি দেবে প্রহার করবে, সে হয়তো 8 লাখ থেকে 9.5 লাখ টাকা সিকিউরিটি করে দেবে, 1.5 লাখ তার সেই ক্ষমতা আছে। এগুলোর পরের দিকে 2000-এর পরবর্তীকালের জীবন আমি দেখেছি, যখন এই গট আউট অফ বিএচএল আর টাটা স্টিল, ব্রিক অ্যান্ড মর্টার যে ওই জুনুন বললাম, যে সবাই ওই যৌথ পরিবার ভেঙে গেছে, সবাই আলাদা আলাদা থাকে, তখন আলাদা আলাদা বিষণ্ণতা। এবং পরবর্তী প্রজন্ম যে একটা প্রজেক্ট আমি কানেটিকাটে যেতে পারলাম, আইবিএম, রাহুল আই কুড মেক ইট টু কানেটিকাট, স্টেট হিয়ার। তো এটা তার একটা অ্যাম্বুলেন্স, তুই যদি এখানেই থাকিস, তালতলায় থাকিস বা বাঘাযতীনে থাকিস, হোয়াটস ইউর ব্লাডি প্রবলেম? না, কানেটিকাটে অনেক ডলার ছিল, বা দুবাইতে গেলে আমি একটু ভাষা শিখতে পারতাম। তো এই যে লোকের যে একটা অ্যাম্বিশন এবং কোথাও একটা লেভেল সেটিং যে এতদূর তুমি হবে। আর এর বাইরেও যেমন একটা এডওয়ার্ড ডিবোনোর একটা কথা আছে ল্যাটারাল থিঙ্কিং এ, যে বলছে অয়েল যদি ড্রিল করতে হয় বলছে নিচে ড্রিল করো, যত ওএনজিসি গিয়ে যারা তেল বার করে, ও বলছে না, তুমি একটু গিয়ে যদি অয়েল না পাও এবার হরিজন্টালি ড্রিল করো। সেটাকে উনি বলছেন প্রোভোকেটিভ অপারেশন, যেটা তামিলে ইলেপো, মানে যাও। তো একটু আমাদের মধ্যে এটা ফাইটিং স্পিরিটও লাগে, সবার মধ্যে নেই, কেউ কেউ ডিপ্রেশন ফাইট করতে পারে নিজেই, কিন্তু নিজের। আমি এক পিসি মশাইয়ের কাছে যেতাম, ওরে শুয়ে পর, কি হয়েছে তো, একটা 0.25 রেস্টিং দিয়ে দিন, আমার বাবাকে বলবো। তো এই যে ছোট্ট ছোট্ট অ্যানজিওলি, যেটা নিজের বলা উচিত, আমি তো মেডিকেল প্র্যাকটিস না, ইঞ্জিনিয়ার, কিন্তু আমি বুঝতে পারতাম যে শীর্ষেন্দু কি লিখছে, বিমল কর কি লিখছে, একটা বাঙালি মনের কথা লিখছে। এবং যেহেতু বাঙালি সংবেদনশীল, যেহেতু বাঙালি সেন্সিটিভ, হি ইজ ভালনারেবল টু ডিপ্রেশন, এনজাইটি। আজকে এই যে আজকের বাচ্চারা যে বললো, এতটা কিন্তু আমি সত্যি এতটা ভাবিনি যে why do I feel the way I do? না, it must not be with, রাত্রে টিভি দেখছি বা I'm spending time with friends। এবং প্রফেশনাল হেল্প, সেটা ভালো হবে কি মন্দ হবে, আর খবরে গিয়ে পড়বো, মা বাবা ছাড়া বিশ্বাস নেই। Well, you're going to a shrink, তো বলবে ও আছে পাগলা, আগে ভবা পাগলা, জবা পাগলা, ব্র্যান্ডেড পাগলা পাড়ায় পাওয়া যায়, কি রে খাইছিস? খাইও পাগলা। তো সেগুলো ব্র্যান্ডেড পাগলা ছিল, এখন আনব্র্যান্ডেড পাগলা এত বেড়ে গেছে কিনা, ঘরে ঘরে যদি হয়, তাহলে এটা এটা আমার কটেজ ইন্ডাস্ট্রির মতন হয়ে গেছে, কারণ কারোরই মন ভালো যায়। কি করে আমি মন ভালো করবো? যেমন ম্যাডাম বললো, পুষ্টিকর খাদ্য, কিছুটা নিজে পারা যায়, কিছুটা একটা ভালো বন্ধু, আর হ্যাঁজা বন্ধু যেগুলি সময় নষ্ট করে, ব্লাড সার্ভার, ওদের ফোনগুলো ব্লক করে দেওয়া, এটা একটা প্রথমেই করতে হবে। যত হ্যাঁজা জীবনে আউট, ভালো লাগুক না লাগুক। এবং যারা সদর্থক, যেটা ভালো বইয়ের কথা বলবে, যে স্টিভেন স্পিলবার্গের কথা বলবে, একটা প্রজ্ঞানন্দের কথা বলবে, একটা দাবা খেলা শেখাবে ম্যাগনাম কার্লসেনের, I will respect people who are like me. I will respect who are bold, স্পাইডারম্যান, ব্যাটম্যানের মতো, কিন্তু I will not respect people who are no good। যেরকম সেই যদি এই আমরা ইয়েটা চাকরিটা করতে পারি, এখন এখানে বলবে তুমি কে, তুমি মহামান্য আদালত, কে তুমি বসেছো যে ভালো এ মন্দ, কিন্তু তার মধ্যে বিচার করতে হবে, যেটা ম্যাডাম বলতে পারে, উনি তো বিচারের আসনে বসে, যে কে ভালো কে মন্দ, সেটা মান্নাদে বলেছে তার বিচার। আপনি কারণ এবার আপনার বাবা মন মানেই সে ভালনারেবল টু ডিপ্রেশন, প্রমোশন পেল না, বিদেশ যাত্রা হলো না, তারপরে এই জন্য আমরা একটা প্রোগ্রাম করি যে বিল্ডিং এনডিউরিং পজিটিভ অ্যাটিটিউড, যে লোকে গ্রোথ মাইন্ডসেটে থাকবে। এটা ক্যারল বেকের লেখা আছে, যে আমি ভালো কথা ভাব, আমি নেগেটিভ জিনিস আসতে দেবো। ট্রাম্প বাজে কাজ করছে, পুটিন বাজে কাজ করছে, জেলেন্সকি বাজে,
এখন আমার মনটা যদি খালি ওই দিকেই থাকে, তাহলে আমার মনটা কখন যাবে একটু বাইচুনের দিকে, একটা লম্বা মাইক মারতো জোরে, তাহলে ইস্ট বেঙ্গল ক্লাব একটা ভালো খেলছে। একটা মনটাকে সবসময় সদর্থক রাখতে হবে। কি করে করতে হবে, মাঝে মাঝে সিটি মারতে হবে, একটা হুইসল আপনারা রাখবেন সাথে। এটা আমাকে একটা বস শিখিয়ে, if you're feeling lonely, keep a whistle with you. একটা হুইসল মাঝে মাঝে বাজিয়ে দেবেন, কাউকে দুটো ঠুসো মেরে দেবেন, তাহলে মনটা আগে যেমন ছিল না বসা ঘর, একটা পাঞ্চিং ব্যাগ, এটা ঘরের মধ্যে, এখন আর বসা ঘর নেই, তো কি বা পাঞ্চিং ব্যাগ। সত্যি একটা শাখা প্রশাখার সিন আছে না, সৌমিত্র বারবার যখন আর এই কালো টাকা সাদা টাকা নিতে পারছে না, ওই যে ভাবে এনার্জিটাকে রিসিভেট করছে, তো ওরকম ভাবে এনার্জি রিসিভেট করার সময় এসে গেছে। আর সবটা চিকিৎসক শ্রিঙ্ক দিয়ে হবে না, কিছুটা হবে, একটু রেস্টিল অ্যাংজিওলিটি খেতে লাগবে, ঘুমাতে লাগবে। এই টপিকটা আলোচনা করার প্রয়োজনীয়তা কেন পড়লো? এই 2-3 দশক আগে কি মানুষের মেন্টাল হেলথ ছিল না? মানুষ কি ডিপ্রেশনে যেত না? মানুষের কি মন খারাপ হতো না? মানুষ কি সুইসাইড করতো না? করতো না? করতো তো? তাহলে তখন তো আমরা মেন্টাল হেলথ নিয়ে এত ঝাঁপাঝাঁপি, লাফালাফি, বাইন্ডাল ক্লাব, স্কুলে গিয়ে অ্যাওয়ারনেস, সেমিনার করা, ওয়ার্কশপ করা তো করিনি। তাহলে তখনও মানুষ বেঁচে ছিল। তাহলে এখন কেন আমাদের এইগুলো করতে হচ্ছে? তো এইবারে সেইটা নিয়ে যদি আমরা একটু ভাবি, তাহলে প্রথম কথা হচ্ছে আমরা বলি আমাদের মনটা ভালো নেই, আমাদের মন ভালো নেই। এখন আমাদের দুজন বাচ্চা বাচ্চা প্যানেলিস্ট আছে, এই 2 বাচ্চা প্যানেলিস্টকে আমি জিজ্ঞেস করছি, 2 বাচ্চা প্যানেলিস্টকে জিজ্ঞেস করছি, আমার মন ভালো নেই, বন্ধুর সাথে শেয়ার করছি, বলছি জানিস তো আজকে আমার কিচ্ছু ভালো লাগছে না, কান্না কান্না পাচ্ছে, কিছু হয়নি। তো প্রথমে জিজ্ঞেস করবো যে কেন, কিছু হয়েছে? না রে কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। বা বলতে পারি রোজ বাড়িতে গিয়ে ওই এক মা বাবার ঝগড়া আর নিতে পারছি না। এখন একটা কথা খুব এসছে, আর নিতে পারছি না, ভালো লাগছে না থেকে চেঞ্জ অফ ওয়ার্ডটা হয়েছে আর নিতে পারছি না, বলো তো তোমাদের বন্ধু বান্ধব। তো এবারে এই যে তোমরা বলছো মনটা ভালো নেই, কি ভালো নেই? মন কি না? সফট কপি নয়, মন খুব হার্ড, পেছনে কেউ সফট কপি নিয়ে বলবেন না। মনটা কি, কি ভালো নেই বলো? বলছো তো বন্ধুদের কাছে বলি মন ভালো নেই, অ্যাকচুয়ালি কি ভালো নেই? I think মন ভালো নেই মানে আমরা যেহেতু আমাদের স্টেট অফ বিংটাকে এক্সপ্লেন করতে পারি না, আমরা সেটাকে ওভারঅল মন ধরে নিই। মনটা কি ভালো নেই তোমার? কিছুই ভালো নেই বলে মন ভালো নেই। শরীর ভালো আছে? শরীর ভালো আছে, কিছুই ভালো নেই তো নয়। আপনাকে জিজ্ঞেস করিনি প্লিজ, আমি ছোটদের জিজ্ঞেস করেছি, বড়রা আমরা ম্যাচিওর। I think মন আমরা এই জন্য ইউজ করি কারণ আমাদের যখন শরীর ভালো থাকে না, ওটা পিন পয়েন্ট করা খুব ইজি, যে মা পেটে ব্যথা করছে, তাহলে মনটা জানোই না, মনটা জানোই না, তাহলে পুরুষ চোখে ভালো আছে কি নেই? বিকজ ওভারঅল বিং ভালো নেই। ওভারঅল বিং তো হচ্ছে না, আমি তো লয়ার, ওভারঅল বিং হচ্ছে না। আগে তো বুঝতে হবে যে কি ভালো নেই, তারপর তো আমি সেটাকে সারাবো। ধরো ফিজিক্যাল যখন কষ্ট হচ্ছে, ডাক্তারকে গিয়ে বলছে ডাক্তার বলে পেট ব্যথা করছে, সেটার ওষুধ দিচ্ছে, মাথা ব্যথা করছে, সেটার ওষুধ দিচ্ছে। এবার যদি গিয়ে বলো যে আমার না ওভারঅল বিং খারাপ, তাহলে সেটা চিকিৎসা আছে। তুমি ধরো ডাক্তার, আমি গিয়ে বললাম অভিরাজ আমার ওভারঅল বিং খারাপ, তো তুমি কিসের চিকিৎসা করবে? কিসের চিকিৎসা করবে বলো? সব ধরে ধরে দেখবো না, সব ধরে ধরে দেখবে কি? হ্যাঁ বলুন বলুন আছে। ওটাই বলছি, আপনি যে বলছেন যে এখন মানে আমরা বলি যে আমরা সবাই বলি, আমরা ইউথ নিয়ে কথা বলছি সেই জন্য বলছি। তো বলুন দেখো, তো মনের বল, তো ধরুন এমনি একটা কাজ করার জন্য, ধরুন সকালবেলা ঘুম থেকে উঠলাম, কাজ করার জন্য উঠলে, হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠলে তো যে কোনো কাজ, সেই দাঁত মাজা হোক, চান করা হোক, তো সে উঠে স্কুলে যাচ্ছি, স্কুলে আমার একটা অ্যাসাইনমেন্ট ডিউটি, তো তার জন্য তো একটা মনের বল দরকার যে না ভাই আমি আজকে স্কুলে যাবো। কি দরকার হচ্ছে? মনের বল। আর মনের বল, আচ্ছা অসুস্থ হবে, জ্বর হবে, স্কুলে যাও না, তখন তো শরীরের বল নেই বলে যাও না, মন কি করে এলো?
না না, আমার গলাটা একটু জোরে, জজ অব্দি যেতে হয় তো। আরে কাউকে বকিনি, কেউ প্লিজ আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবে না, ওটা কি সেটাই বলতে পারছি না, তাহলে বুঝবো কি করে সেটা ভালো আছে কি নেই, কি করে আইডেন্টিফাই করলাম যে আমার মনটা ভালো নেই? সেইটার জন্য আমাদের আগে ভালো করে বুঝতে হবে মন বলে কি আদৌ কিছু আছে না, আমরা সেটা বুঝতে পারছি না বলে একটা কিছু নাম দিচ্ছি। মানসিক স্বাস্থ্যকে মন বলে বলছি যাতে আমরা বোঝাতে পারি যে আমাদের মানসিক স্বাস্থ্যটা ভালো নেই। এবার কখন সেটা বুঝবো? যখন সেটা আমার মস্তিষ্কে এসছে। ও যেটা বললো মন আর মস্তিষ্ক দুটো আলাদা, আমার মস্তিষ্কে এসছে, তার মানে কি আমার চিন্তায় এসছে। আগে প্রথমে আমার চিন্তায় আসবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের কথা অনুযায়ী, এই বটলটা রয়েছে, এই বটলটা কি রয়েছে? বটলটার ডেসক্রিপশন কি করে দেবে? water bottle, cylindrical bislary সেটা বলতে পারছে না, কি করে মনকে আইডেন্টিফাই করবে? কেউ বলবে দিস ইজ হাফ ফিল্ড, কেউ বলবে দিস ইজ হাফ এমটি। তাহলে ইটস ইওর পারসেপশন, because of my perception I can see. হোয়াট ইজ আইডেন্টিফাইং এ সিচুয়েশন? আমি কি ভাবছি, আমি কি চিন্তা করছি। আর একটা এক্সাম্পল দিচ্ছি, যে ফোন নাম্বারটা আমি আমার ফোন কল থেকে ডিলিট করতে চাই, ওর সঙ্গে খুব ঝগড়া হয়েছে, ওর নাম আমি আনতে চাই না। যতবার আমি ওই কথাটা বলছি ততবার কিন্তু আমি অভিরাজকেই মনে করছি। তাহলে আমার মস্তিষ্ক যেটা গেঁথে আছে, যেটা স্টোর হয়ে আছে, যেটা আমার মস্তিষ্ক, যেটা আমার ব্রেন থেকে আসছে, থট থেকে আসছে, সেই পার্সপেক্টিভে কিন্তু আমি একটা জিনিস দেখছি। নাম্বার 2, এই যে বাচ্চাদের কথা হচ্ছে, বাচ্চা বড় যেই হোক, যখন একজন একটা সমস্যাতে আছে মানে সে একটা কনফিউজ স্টেটে আছে, সে বুঝতে পারছে না আমি কি করব, আমি কি করব না। সে যখন কারোর কাছে হেল্প চাইতে আসছে, তখন সেই মানুষটিকে ডাক্তার হোক, বন্ধু হোক, বাড়ির লোক হোক, টিচার হোক, সবকিছু ভুলে নিজেকে তার জায়গায় প্লেস করতে হবে, তার মতন হয়ে সমস্যাটাকে বুঝতে হবে, একটা এমপ্যাথেটিক কানেকশন তার সঙ্গে স্থাপন করতে হবে, তার সঙ্গে এমন একটা কথোপকথন স্থাপন করতে হবে যাতে সে বোঝে হ্যাঁ একে যদি আমার মানে আমি অ্যাটলিস্ট যেটা সমস্যা বলে মনে করছি, আমার দৃষ্টিভঙ্গিটা যদি তার সঙ্গে আমি শেয়ার করি, তাহলে আমার কিছুটা মানসিক অশান্তির লাঘব হবে। আমার বাবা মার হয়তো তাতে ঝগড়া কমবে না, আমি সেটা কমাতেও পারবো না, কারণ দ্যাট ইজ বিয়ন্ড মাই কন্ট্রোল। তাহলে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে সবকিছু আমার নিয়ন্ত্রণে নেই, যেটা আমার নিয়ন্ত্রণের বাইরে। পৃথিবীর সবকিছু আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। কুকুরটা রাত্রিবেলা চিৎকার করছে, আমি ঘুমোতে পারছি না, আমি কি কুকুরকে গিয়ে দুধ দিয়ে আসবো? আমাকে মেনে নিতে হবে এইটা সিচুয়েশন, এই সিচুয়েশনে কি করলে আমি সব থেকে ভালো থাকবো, সেইভাবে আই শুড রিঅ্যাক্ট অ্যান্ড রেসপন্ড। আচ্ছা ঠিক আছে, ছাড়ো বলে দিয়েছি, এখানেই ছেড়ে দিলাম। ভালো না থাকা, একটু ভালো লাগছে না, এগুলোকে যদি পার করি তাহলে কিন্তু আমরা একটা অন্য জায়গায় যেতে পারি। প্রত্যেকেই যেগুলো নিজের নিজের অভিজ্ঞতা থেকে বলেছেন, এগুলো ওই মনকে খালি করারই নানান উপায়। আমরা আশা করবো পরবর্তী সময় কাজটি ছবি আবার যখন আমরা এখানে মিট করবো, তখন আমরা মন খালি করে, উনি সুন্দর একটা বোতল হাফ খালির উদাহরণ দিয়েছেন। আমাদের মনে পড়ে গেল কলেজের আমাদের যিনি হেলথের ডিপার্টমেন্ট ছিলেন, উনি আমাদের ফার্স্ট ক্লাসেই বলেছিলেন যে আমার প্রবলেম হচ্ছে নেক্সট 2 বছর আমার লেগে 3 বছর আমার লাগবে তোমাদের আনলার্ন করাতে, যতক্ষণ না খালি হবে আমি দেবোটাকে, তোমার কাপটা তো ভরে আছে, সে তো উপচে পড়ে যাবে। তো আমরা নিজেদের খালি করি, কাপটা খালি হোক। এটার সঙ্গে কিন্তু মানসিক স্বাস্থ্যের সেরকম কোনো যোগাযোগ নেই। আচ্ছা আমি কমপ্লিটলি নেই বলবো না, কিন্তু সেরকম যোগাযোগ নয়। এখন নিয়োগের সময় যখন মন্টেসরি ট্রেনিং হয়, ওটা ম্যাডাম ভালো বলতে পারবেন, ওখানে বোধহয় এরকম একটা হাউ টু ডিল উইথ চিলড্রেনের একটা কোর্স বা কিছু টপিক আছে, যেগুলো মন্টেসরি ট্রেনিং, বিএড ট্রেনিং হয়, সেখানে এরকম একটা টপিক আছে। আর যেটা আপনি বলছেন যে আমি আমার এতে পড়ছে না বলে, আমার টিউশনে পড়ছে না বলে আমার তার উপর একটা বিশেষ রাগ রয়েছে, এখন সেইটা যদি আপনি প্রমাণ করতে পারেন
যদি আপনার কাছে কিছু থাকে তাহলে আপনি ডেফিনেটলি সেই টিচারের এগেইনস্টে কমপ্লেন করতে পারেন। প্রথমে স্কুলে কমপ্লেন করলেন, যদি না হয় একটু প্রমাণ নিয়ে, আপনার মনে হচ্ছে নিয়ে কিন্তু কোর্টে কোনো কেস হবে না, কিন্তু আপনি যদি প্রমাণ করতে পারেন ডেফিনেটলি সেখানে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে মানসিক স্বাস্থ্যের কথা আমি বলছি, ধরুন আজকে টিচারের মানসিক স্বাস্থ্য টেস্ট করে তাকে দেওয়া হলো, কালকে তার বাড়িতে ধরুন এমন কোনো ঘটনা ঘটলো যাতে তার মানসিক স্বাস্থ্যের অবনতি হলো, সে বাড়িতে প্রচন্ড বাড়িতে ঝগড়া করে এসছে, সে কনফিউজ, সে অ্যাজিটেটেড, কোন স্টুডেন্ট সামান্য কিছু গন্ডগোল করলো, হিউম্যান সাইকোলজি হচ্ছে চট করে রাখটা তার উপরে শিফট করা। তো সুতরাং এটা যদি আপনি তাকে মানসিক স্বাস্থ্য টেস্ট করিয়েও নিয়ে আসেন, যদি কন্টিনিউয়াস একটা স্ক্রিনিং এর মধ্যে সে না থাকে, একবার টেস্ট করে হবে না, তাকে স্ক্রিনিং এর থ্রু দিয়ে যেতে হবে। শিখতে চাই, জানতে চাই, এই জায়গাতে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। এটা আমরা মাইন্ডফুল প্রোগ্রাম এই কারণেই লঞ্চ করেছি এবং সর্বনদীর স্কুলে এটা উনি প্রথম যে আমাকে ইনভাইট করে বলেছেন যে আমার স্কুলে তুমি এটা করো, এবং তার স্টুডেন্টসরাও আছে যারা আমার ক্লাস করেছে। তো এবং প্যারেন্টসদের সাথে কথা বলা, টিচার্সরা বারবার বলেন আমাদের দরকার, তো এটা হচ্ছে ডেফিনেটলি। থ্যাংক ইউ। প্রশ্ন করেছিলেন, আমি বলতে পারি বেসরকারি স্কুলের কথা বলতে পারবো না, সরকারি স্কুলে যখন রিক্রুটমেন্ট হয়, প্লিজ অন্য কোনো প্রসঙ্গ তুলবেন না সরকারি রিক্রুটমেন্টে। আমি বলছি স্বাভাবিকভাবে যে রিক্রুটমেন্ট হয় সেখানে সাবজেক্ট থাকে, টিচিং টেকনিক থাকে, জেনারেল অ্যাওয়ারনেস থাকে, এবং অবশ্যই চাইল্ড সাইকোলজি কোয়েশ্চেন থাকে, কতগুলো সিচুয়েশনস থাকে, তার কি কি উত্তর হবে সেইগুলো আনসার করলে, সঠিক উত্তর করলে, মার্কস পেলে তবেই তিনি ওই ইন্টারভিউ অবধি পৌঁছতে পারবেন। সেখানে সঠিক উত্তর না দিলে কিন্তু টিচার পরীক্ষায় পাস করবেন না, এক। আর 2 নম্বর, যে ধরনের কমপ্লেনের কথা আপনি অ্যাবিউজের কথা বললেন, প্রত্যেক স্কুলে একটা সাজেশন বক্স আছে, যেমন আমার স্কুলে একটা বাক্স আছে, চুপ কথার বাক্স আমরা বলি, সেই বাক্স একমাত্র হেড অফ দ্য ইনস্টিটিউশন খোলে উইকে একদিন, 7 দিন। ওখানে প্যারেন্টস, বাচ্চারা তাদের কোন রকম প্রবলেম, পার্সোনাল বুলিং, টিচার কিছু বলেছে, তারা ওখানে নাম লিখে বা না লিখে ড্রপ করতে পারে। সুতরাং ওইভাবে আমরা খবর পাই এবং সমাধান করি। এখানে যে কোনো বয়সের, 9 বছরের পর থেকে যে কোনো বয়সের মানুষ ফোন করতে পারে, এবং আজকে এখানে একটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কাছে অনেক ফোন আসে স্টুডেন্টরা বলতে ছোটও থাকে এবং 11, 12 বা কলেজ স্টুডেন্টরা কখনো বলে যে কালকে আমার রেজাল্ট বেরিয়েছে এবং আমার রেজাল্টটা ঠিক মতো ভালো হয়নি এবং আমি বাবা মার সঙ্গে শেয়ার করতে পারছি না, আমি সুইসাইড করে গেছি। বা কেউ আমাকে বলছে যে আমার ধরুন মানে অনেক ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু সেগুলো শেয়ার করতে পারছে না বাবা মার সঙ্গে, তো ওরা আমাদের সঙ্গে শেয়ার করে। আপনারা এই নাম্বারটা শেয়ার করবেন। আমি 30 বছর একটা মানে স্কুলে চাকরি করতাম, তারপরে আমার গলা খারাপ হয়ে যাচ্ছিল বলে মিউজিক টিচিং করি, এখনো স্কুলের সঙ্গে যুক্ত। কিন্তু আমি যেটা দেখেছি সেটা হচ্ছে শিক্ষকরা আজকাল সিলেবাস পড়ায়, বাচ্চাকে পড়ায়, এবং সেইটা বাবা মাদের ক্ষেত্রেও, আই এম সরি টু সে, আমি যেইভাবে আমার ছেলেদের মানুষ করেছি, আজকের দিনে মারা কিন্তু সেইভাবে মানুষ করছে না, তাদের সময় নেই। এবার এই মানে একটা বেসিক জিনিস হচ্ছে তাহলে বাচ্চাকে নিয়ে, বাচ্চা যদি তুমি না চাও প্লিজ বাচ্চাকে এনো না জগতে, বাচ্চাকে যদি চাও তাহলে তাকে লালন করতে হবে, সেটা দায়িত্ব। কিন্তু আনফর্চুনেটলি বিকজ অফ দিস ট্রিমেন্ডাস ওয়েস্টার্নাইজেশন, আমিও কিন্তু ইংরেজি শিক্ষায় শিক্ষিত, আমিও কিন্তু বিরাট চাকরি করেছি, তারপরে নিজের ছেলেরা মানুষ হচ্ছিল না বলে আমি দেখলাম ওই চাকরি আমি করলে আমার ছেলেরা একদম শেষ হয়ে যাবে, এই ব্যাপারটা একদম শেষ হয়ে গেছে। আমার অনুরোধ, আপনারা যারা আমার চাইতে অনেক ছোট, প্লিজ এই জিনিসগুলো ভাবুন যে এক শিশুর সবচেয়ে মানে কি বলবো টিফিনে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, ভেজিটেবল চপ, চিকেন স্যান্ডউইচ আর মিষ্টি। বাড়িতে চলে এসেছি। এই লিফলেটটা দিয়েছিল একজন লাইফ লাইনের, ওনারা সুইসাইড
প্রিভেনশন নিয়ে কাজ করে। যদি কখনো তোমাদের মন খারাপ লাগে তো এই ফ্রি হেল্পলাইন নাম্বারে তোমরা কল করতে পারো। এই সাইটটাতে ইংলিশে লেখা রয়েছে সকাল 10টা থেকে রাত 10টা অবধি প্রত্যেক দিন। আমি ওখান থেকে এই ফোল্ডারটা পেয়েছি, ফোল্ডারটা আমার কাজে লাগবে। দেবযানী দিকে আমি ধন্যবাদ জানাতে চাই, দেবযানী দির জন্যই কিন্তু আমি আজকে ওই সেশনটা অ্যাটেন্ড করতে পেরেছিলাম, অনেক কিছু শিখলাম আমি ওখান থেকে। চলো ফোল্ডারটা খুলে দেখা যাক এর মধ্যে কী কী আছে। এটা খুলে ফেলেছি আমি। এখানে অনেকগুলো ডিসকাউন্ট ভাউচার রয়েছে। খাবারের একটা ডায়েরিও পেয়েছি, এটা কাজে দেবে আমার, সাথে পেন, কিছু লিফলেট পেয়েছি সাথে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।